তখন ফেডারেল কোর্টে যে মামলাটা হলো যে 370 আর্টিকেলে যেখানে কাশ্মীরকে আলাদা স্ট্যাটাস দেওয়া হয়েছে সংবিধানে, সেখানে চিফ জাস্টিস চন্দ্রচূড় তিনি তো কাশ্মীরের জনগণের পক্ষে রায় দিলেন না, দিলেন কার পক্ষে? সরকারের পক্ষে। ভায়োলেটেড দ্য হিউম্যান রাইটস অফ দ্য পিপল অফ কাশ্মীর। এইগুলো চন্দন নন্দীরা বলেন না কেন? ওনারা এগুলো জানেন কিন্তু বলেন না। ওই যে একটা মাইন্ডসেট সবসময় কাজ করে। এখানে ডিপ্লয় করা যে মানে স্টেট ফোর্স আছে, পুলিশ আছে, আপনার বিএসএফ আছে, তারা তো কন্ট্রোল করতে পারে নাই, দিল্লি সৈন্য পাঠাইতে হলো। তাইলে এগুলো তো চলছেই। কেন চলে? কারণ ভারতীয় ইউনিয়ন গভর্নমেন্টের প্রতি কিন্তু অনেক স্টেট গভর্নমেন্টের লোকরা এখানে হ্যাপি না। আরেকটা জিনিস বলেন, বর্তমানে উত্তর পূর্ব সীমান্তের রাষ্ট্রগুলো যেটাকে সেভেন সিস্টার্স বলি, তাদের চিফ মিনিস্টাররা বাংলাদেশের সাথে আলাদা বাণিজ্য সম্পর্কে আসতে চায়, কিন্তু ভারতের মোদী সরকার সেটা দিচ্ছেন না। কিন্তু কতদিন থামিয়ে রাখবে? আপনি যে রিপোর্টের কথা বললেন, আমেরিকা রিপোর্ট করেছে, তুলসী গ্যাবার্ড রিপোর্ট করেছে, এরকম রিপোর্ট হচ্ছে আমেরিকাতে আরো অনেক। আর যেটা স্পেসিফিক্যালি বাংলাদেশের উপরে সেরকম ভাবে আক্তার ভাই যেটা বলে গেলেন, ওইটা সব যেই দেশে আপনার এই কনফ্লিক্ট গুলো হচ্ছে, রেশিয়াল কনফ্লিক্ট, এথনিক কনফ্লিক্ট, এগুলো নিয়ে কথা বলছি। আমি তুলসী গ্যাবার্ডকে একটা অনুরোধ করব, উনি যেন গুজরাট কিলিং এর উপরে একটা রিপোর্ট করেন। উনি যেন এই গত 8 মাসে ভারতের 54টা জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এবং কিছুদিন আগে নাগপুরে দাঙ্গা হয়েছে, এবং এইটাও যেন বলেন যে সম্রাট ঔরঙ্গজেব পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আজ থেকে 318 বছর আগে। ওনার সমাধি ভাঙতে গিয়েছে, সেইখানে সিকিউরিটি ফোর্স ডিপ্লয় করতে হয়েছে। জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে নাকি নিচে নাকি মন্দির ছিল, সেই জন্য ওই মসজিদটাকে ভাঙতে হবে। এবং প্রায় 300 কোটি বিলিয়ন ডলারের 300 কোটি বিলিয়ন ডলার এর মূল্যের আপনার ওয়াকফ স্টেট ভারতের বিভিন্ন জায়গায় আছে, সবগুলোকে এখন দখল করা হচ্ছে। এটা তো আপনি দেখেছেন, রয়ের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের একটা প্রতিষ্ঠান অনুরোধ করেছে ট্রাম্প হ্যাঁ, সরকার। আমি তুলসী গ্যাবার্ডকে বলবো এইগুলার উপরে যেন একটা রিপোর্ট উনি করেন। গুজরাট কিলিং এর ইনভেস্টিগেটিভ যে জার্নালিজম হয়েছে যেটার উপরে, সেই রিপোর্টটা তুলসী গ্যাবার্ড নিলেই তো পারেন। এবং এই জায়গায় আমি একটি কথা বলি, দ্য হিন্দু একটি পত্রিকা আছে খুবই নাম করা, এটার এক সময় এডিটর এন রাম তিনি নিজে স্বীকার করেছেন যে গুজরাট কিলিং যেটা হয়েছে, ভারতের নিরপেক্ষ একটা দেশ হিসাবে, ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে ভারতের গালে এটা চপেটাঘাত। এটা দি হিন্দুর যে এডিটর, প্রাক্তন এডিটর এন রাম বলে গেছেন। তো আসলে চন্দন বাবুরা তো আসলে লেখাপড়া করেন না, আর একটা বিশেষ মাইন্ডসেট নিয়ে চলে, একদিকেই দেখেন অন্যদিকে দেখেন না। ভারতে এমন কোনো বছর নেই যে ছোটখাটো বড় আকার বা ছোট বলেন সবকিছুতেই আপনার এগুলো মানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে না। আপনি জানেন না যে 370 আর্টিকেল, যেটা 370 আর্টিকেলে একটা গ্যারান্টি ক্লজের মাধ্যমে কাশ্মীরকে বিশেষ স্ট্যাটাস দেওয়া হয়েছিল, কারণ কাশ্মীরের 86% লোক হলো মুসলমান। সেখানে কোনো লোক গিয়ে, ভারতের কোনো লোক গিয়ে জমি কিনতে পারবে না। কাশ্মীরের কোনো মেয়ের সাথে ভারতের অন্য অঞ্চলের লোকের বিয়ে হইলে তার সন্তান কাশ্মীরি হবে না। আরো কাশ্মীরের আলাদা ফ্ল্যাগ থাকবে, এগুলো থাকবে। কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে বলা হবে প্রধানমন্ত্রী, এগুলো 370 আর্টিকেলে আছে। সেটা তো আর্টিকেল যখন ভারতের যখন সংবিধান 1950 সালে এন্ডোর্সড করা হয় লোকসভায়, স্ট্যাটাস গুলো দেওয়া ছিল। এইটা তো নরেন্দ্র মোদী এটাকে বাদ দিয়ে দিয়েছেন এই আর্টিকেলকে, তাই না? ইট ইজ রিভোকেটেড ফ্রম দ্য কনস্টিটিউশন। এখন প্রশ্ন হলো যেটা, তখন ফেডারেল কোর্টে যে মামলাটা হলো যে 370 আর্টিকেলে যেখানে কাশ্মীরকে আলাদা স্ট্যাটাস দেওয়া হয়েছে সংবিধানে, সেখানে চিফ জাস্টিস চন্দ্রচূড় তিনি তো কাশ্মীরের জনগণের পক্ষে রায় দিলেন না, দিলেন কার পক্ষে? সরকারের পক্ষে। ভায়োলেটেড দ্য হিউম্যান রাইটস অফ দ্য পিপল অফ কাশ্মীর। এইগুলো চন্দন নন্দীরা বলেন না কেন? ওনারা এগুলো জানেন কিন্তু বলেন না। ওই যে একটা মাইন্ডসেট সবসময় কাজ করে, এই মনোবৃত্তির বাইরে তারা আসতে পারেন না। তুলসী গ্যাবার্ড ধর্মে হিন্দু কিন্তু আমেরিকান, ওনাকেও বলবো যে আওরঙ্গজেবের মসজিদ যে মজুলিয়াম বা টম যে ভেঙে ফেললো অর্ধেকটা, তারপরে জ্ঞানব্যাপী মসজিদ যে ভেঙে ফেলা, এটাকে সরাইয়া দিবে। ইভেন তাজমহলের নিচেও আপনার মন্দির আছে, এই নিয়েও তো ফেডারেল কোর্টে মামলা হলো। এইগুলো কিসের আরম্ভ, তাই না? তো সুতরাং বুঝতে হবে যে ভারত একটা রাষ্ট্র না, ভারত হলো ইউনিয়ন টেরিটরি। সেখানে 28টা 29টার মতো এখন রাজ্য আছে।
এগুলোতে মানে যদি এরকম যদি আপনার সাম্প্রদায়িক এই হাঙ্গামা বছরে লেগেই থাকে, তাইলে এই রাষ্ট্র কি কোথায় গিয়ে পৌঁছবে, এটা কি আপনার নন্দী বাবুরা চিন্তা করেন না? আচ্ছা, আপনি যে এখন এখন যেটা আমি এই হয়েছে জায়গাটা আলোচনা করবই। হুম, আপনার মণিপুরে কুকি হুম, এবং মেইথির যে ইয়ে হলো, দেখছেন না কত কুকিদের প্রতি যে কি অমানবিক আচরণ করা হলো। সেখানে ডিপ্লয় করা যে মানে স্টেট ফোর্স আছে, পুলিশ আছে, আপনার বিএসএফ আছে, তারা তো কন্ট্রোল করতে পারে নাই, দিল্লি সৈন্য পাঠাইতে হলো। তাইলে এগুলো তো চলছেই। কেন চলে? কারণ ভারতীয় ইউনিয়ন গভর্নমেন্টের প্রতি কিন্তু অনেক স্টেট গভর্নমেন্টের লোকরা এখানে হ্যাপি না। আরেকটা জিনিস বলেন, বর্তমানে উত্তর পূর্ব সীমান্তের রাষ্ট্রগুলো, যেটাকে সেভেন সিস্টার্স বলি, তাদের চিফ মিনিস্টাররা বাংলাদেশের সাথে আলাদা বাণিজ্য সম্পর্কে আসতে চায়, কিন্তু ভারতের মোদী সরকার সেটা দিচ্ছেন না। কিন্তু কতদিন থামিয়ে রাখবেন? আমি তো প্রথমেই বললাম, ইন্ডিয়া ইজ নট অ্যান অ্যাবসলিউট স্টেট, ইট ইজ এ ইউনিয়ন টেরিটরি under which more than 28 or 29 states are working in their exactly working with their state life, এটা with their country life। তো সেটা বুঝতে হবে। তো সেটা না বুঝে যদি এগুলো করেন, ইতিহাস একদিক থেকে আলোচনা করবেন, অন্যদিক থেকে করবেন না, দিস ইজ নট ফেয়ার। আর অসংখ্য চন্দন ধন্যবাদ। বাবু যে কথাগুলো, নন্দী যে কথাগুলো বলে গেলেন, এগুলো অসুন্দর। উনি একজন আমি বর্ষে, আমি শেষ করব এখানে, আপনাকে একটু থামিয়েই বলবো, কারণ নাইলে এটা মানুষ শুনবে না। এটা মেজর আখতারুজ্জামানের মধ্যে একজন বর্ষিয়ান মুক্তিযোদ্ধা, এবং উনি 5 বা 6 বারের এমপি সম্ভবত, আমি জানি না, আক্তার ভাই যদি ভুল হয় মাফ করবেন। আচ্ছা, এটা ওনার নিয়ে মতো আমরা মানুষ, উনি যেহেতু নাই এখন ওনার আমি মতো মানুষকে কি বলতে পারেন যে আপনি রুমে চলে যান, বাসায় যান, আর না না আপনি এটা চুপ তো করে বলতে শুনবেন? হু ইজ হি টু এক্স্যাক্টলি কল হিম শাট আপ? নো, হি ক্যান নট ডু ইট। এই যে ভারতের সাংবাদিকদের মধ্যে একটা হ্যাজিমোনিয়াল টুনে কথা বলে, তাদের স্বরের মধ্যে প্রকাশ পায় যে আমরা বিশাল দেশ, বাংলাদেশ ছোট, আমরা যা বলবো তোমাদের তা শুনতে হবে। সেই দিন তো চলে গেছে, তাই না? ইট ইজ দ্য টাইম ফর প্রটেস্ট, ইট ইজ দ্য টাইম এক্স্যাক্টলি টু সি আই টু আই, it is the time to make the dialogue with same competency and equal status. Thank you very much.